শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। ত্রয়োদশ অধ্যায়। রঞ্জিত ও তাহার সহযোগীগণ। পাঞ্জাব কেশরী মহারাজ রঞ্জিতের কীর্তিকথা আজও পঞ্চনদ প্রদেশের গৃহে গৃহে শুনিতে পাওয়া যায়। প্রায় 70 বৎসর হইল তিনি মানবলীলা সংবরণ করিয়াছেন। আজও ধনীর প্রাসাদ হইতে দরিদ্রের পূর্ণ কুটির পর্যন্ত সর্বত্র তাহার আলেখ্য দৃষ্ট হয়। রঞ্জিতের শৈশব ও যৌবনকালের কোনো চিত্র পাওয়া যায় না। বোধ করি তাহার শিশুকালে ও যৌবনে পাঞ্জাবে চিত্রবিদ্যার তেমন আদর ছিল না। চিন্তা জর্জরিত ভগ্ন হৃদয় বৃদ্ধ রঞ্জিতের প্রতিকৃতি শিখদের আদরের সামগ্রী হইয়াছে। বীরবর রঞ্জিত দৈহিক লাবণ্যে বঞ্চিত ছিলেন। তাহার মুখমণ্ডলে প্রতিভার ছাপ না থাকিলে কোনো দর্শক তাহাকে দেখিয়া মুগ্ধ হইতেন না। শৈশবে ভীষণ বসন্ত ব্যাধি তাহার বাম চক্ষু নষ্ট করিয়া ফেলিয়াছিল। তাহার ধূসর পিঙ্গল মুখ চর্মের উপর গভীর কাল দাগ পড়ায় স্বভাব কুৎসিত মুখশ্রী তদিকতর কুৎসিত হইয়াছিল। খর্বাকৃতি রঞ্জিতের সরল ক্ষুদ্র নাসিকার অগ্রভাগ স্থূল, পুরু অধর ও উষ্ট সুদৃঢ় দন্তপংক্তি চাপিয়া রাখিয়াছিল এবং তাহার ধূসর শ্মশ্রু রাজি আঁকিয়া বাঁকিয়া প্রায় নাভি পর্যন্ত লম্বিত হইয়া মুখশ্রীতে গাম্ভীর্য দান করিয়াছিল। রঞ্জিতের একমাত্র দক্ষিণ চক্ষু সুবৃহৎ ও দীপ্তিপূর্ণ ছিল। যখন কোনো কারণে তিনি উত্তেজিত হইতেন তখন তাহার সেই জল জল চক্ষু হইতে যেন তেজ ও দৃঢ়তা ঠিকরিয়া পড়িত। তাহার হাসি লোকের মন ভুলাইতে পারিত। যুক্তিপূর্ণ সোজা কথায় অতি জটিল প্রশ্নের আশু মীমাংসা করিয়া দিয়া তিনি শ্রোতৃবৃন্দকে বিস্ময়াবিষ্ট করিতেন। বালক বয়সেই রঞ্জিতের রণপাণ্ডিত্য, বুদ্ধিমত্তা, শাসন দক্ষতা ও মন্ত্রণা কুশলতা শিখদিগকে মুগ্ধ করিয়াছিল। 12 বৎসর বয়সে যখন তিনি পিতৃসম্পদের অধিকারী হইলেন তখন চারিদিক হইতে অনিশ্চিত বন্ধু, প্রতারক সহযোগী ও প্রকাশ্য শত্রুগণ তাহাকে বেষ্টন করিল। সেই ভীষণ প্রতিকূল অবস্থার মধ্যে তিনি প্রধানত আপনার ভুজবল ও বুদ্ধিমত্তাকে অবলম্বন করিয়া দাঁড়াইয়াছিলেন। তাহাকে কেহ কোনো দিন বিদ্যাশিক্ষার জন্য উৎসাহিত করেন নাই। পুস্তকপাঠ করিয়া বা কোনো গুরুর মুখ হইতে শুনিয়া তিনি কোনো বিদ্যা লাভ করেন নাই। তথাপি স্বীয় স্বাভাবিক প্রতিভা বলে তিনি পঞ্চনদ প্রদেশ স্বাধীন শিখ রাষ্ট্র গড়িয়া তুলিবার যোগ্যতা লাভ করিয়াছিলেন। রাজোচিত
গুণগ্রাম লইয়া তিনি যেন জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া মনে হয়। 1831 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন বার্নস ইংল্যান্ড সর চতুর্থ উইলিয়ামের পক্ষ হইতে উপহার ও পত্র লইয়া মহারাজ রঞ্জিতের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। ক্যাপ্টেন রঞ্জিতের সহিত আলাপ করিয়া বিস্মিত হইয়া প্রকাশ করিয়াছেন, ভারতবর্ষের আর কোনো ভূপতি আমার মনের উপর এমন প্রভাব বিস্তার করিতে পারেন নাই। ইনি নিরক্ষর হইয়াও যেমন উৎসাহ, তেজস্বিতা ও দক্ষতার সহিত রাজদণ্ড চালনা করিতেছেন, ভারতবর্ষের অপর কোনো ভূপতির এমন ক্ষমতা নাই। স্বয়ং কৃতবিদ্য না হইলেও তিনি বিদ্বানের প্রতি সমুচিত শ্রদ্ধা দেখাইতে বিরত হইতেন না। তাহার দরবারে অনেক সুপণ্ডিত ব্যক্তি স্থান পাইয়াছিলেন। তিনি তাহাদিগের নিকট হইতে নানা প্রয়োজনীয় বিষয় জানিয়া লইতেন। পণ্ডিতদিগের বাক্য গভীর অভিনিবেশ সহকারে শুনিতেন এবং আলোচ্য বিষয়ে স্বয়ং নানা রূপ প্রশ্ন করিতেন। তাহার অনন্য সুলভ অনুসন্ধিত সাদর্শনে অনেকেই আশ্চর্যান্বিত হইতেন। তিনি যাহার সহিত আলাপ করিয়া আনন্দ অনুভব করিতেন এবং নূতন নূতন তথ্য সংগ্রহ করিতে পারিতেন, তাহাকে প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞাসা করিয়া ব্যস্ত করিয়া তুলিতেন। ক্যাপ্টেন বার্নস বলেন, তাহার প্রশ্নগুলি নৈশ দুঃস্বপ্নের মতো মানুষকে চাপিয়া ধরিত। ভারতীয় নরপতিগণের মধ্যে তাহার ন্যায় জিজ্ঞাসু আর কেহ নাই। তিনি আমাকে রাজা রাজা, দেশ জাতি, স্বর্গ নরক, দৈত্য দানব, ইহকাল পরকাল প্রভৃতি নানা বিষয়ক শত শত প্রশ্ন করিয়াছিলেন। অতি ক্ষুদ্র বিষয়েও মনে সন্দেহ আসিবা মাত্র তিনি সেই সন্দেহ নিরাকরণের চেষ্টা পাইতেন। ডাক্তার সাহেব তাহার নারী পরীক্ষার সময়ে ঘাটিকা যন্ত্র, তাপ পরীক্ষার সময়ে তাপ মানযাত্র কেন ব্যবহার করিলেন না, তাহাও তিনি জিজ্ঞাসা করিতে ভুলিতেন না। শিশু বয়সেই তাহার পিতা তাহাকে যুদ্ধক্ষেত্রে লইয়া যাইতেন। পিতার সহচার্যে যুদ্ধবিদ্যার তিনি কিঞ্চিৎ জ্ঞান লাভ করিয়াছিলেন। ক্রমে আপনার শক্তি বলে তিনি বাল্যেই অসাধারণ যোদ্ধা বলিয়া খ্যাতি লাভ করেন। যুদ্ধক্ষেত্র তাহার নিকট ক্রীড়া প্রাঙ্গণ বলিয়া মনে হইত। যুদ্ধ ব্যাপারে এবং যুদ্ধশাস্ত্র সম্বন্ধে আলোচনায় তিনি যেমন আনন্দ লাভ করিতেন, পৃথিবীতে অতি অল্প লোকেই এমন সুখ অনুভব করিয়াছেন বলিয়া শোনা যায়। তিনি সুদক্ষ অশ্বারোহী ছিলেন। সমস্ত দিন অশ্বপৃষ্ঠে থাকিয়াও বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিতেন না। তাহার অশ্বশালে ভারতবর্ষ আবার পারস্য দেশের বাছা বাছা উৎকৃষ্ট অশ্ব দেখা যাইত। বিবিধ অস্ত্রচালনায় তিনি সিদ্ধহস্ত হইয়াছিলেন। রাজ দরবারে যাইবার সময়ে রঞ্জিত মণিমাণিক্য খচিত মূল্যবান পরিচ্ছদ পরিধান করিতেন বটে, কিন্তু বেশভূষার আড়ম্বর তাহার
ভালো লাগিত না। যখন তিনি সাধারণ আবরণে সজ্জিত হইয়া সভাসদগণের সহিত আলাপ করিতেন, তখনও তাহার বীরত্বব্যঞ্জক মূর্তি দর্শকদের নিকট তাহাকে নরশ্রেষ্ঠ বলিয়া স্বপ্রমাণ করিত। যে সকল গুণের অধিকারী হইলে সংগ্রাময় কর্মক্ষেত্রের বাধা বিঘ্ন অতিক্রম করিয়া সাফল্য লাভ করা যায়, বীর কেশরী রঞ্জিত স্বভাবতই সেই গুণগুলিতে পোষিত ছিলেন। এ বিষয় কোনো সন্দেহ থাকিতে পারে না। যে সকল নৈতিক গুণে অলঙ্কৃত হইলে লোকে শিলবান বলিয়া পূজা পাইয়া থাকে, সেই সকল স্পৃহণীয় সদ্গুণে বঞ্চিত হইয়াও অনন্য সুলভ প্রতিভাবলেই তিনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করিতে পারিয়াছিলেন। বুদ্ধির তীক্ষ্ণতা ও বিরুচিত গুণগ্রামে তিনি যেমন উন্নত ছিলেন, নৈতিক চরিত্রে তিনি তেমনি অবনত ছিলেন। স্বার্থপরতা, মধ্যা আসক্তি ও ইন্দ্রিয়পরায়ণতা তাহার নৈতিক জীবন চিরম্লান করিয়া রাখিয়াছিল। অত্যগ্র প্রতিভা বলে তিনি জাতীয় মহাবীর রূপে শিখদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা লাভ করিয়াছেন। সকল লোকেই তাহাকে সম্মান করিত। মৃত্যুর কয়েক বৎসর পূর্বে বাত ব্যাধি যখন মহারাজকে স্থবির করিয়াছিল, তখনও শিখ সর্দার ও ধর্ম যাজকগণ তাহার আদেশ লঙ্ঘন করিতে সাহসী হইত না। অসীম সাহস ও অদম্য অধ্যবসায় তাহার চরিত্রে মিলিত হইয়াছিল। ব্যর্থ মনোরথ হইবার আশঙ্কায় তিনি কোনো দিন কোনো কার্য হইতে প্রতিনিবৃত্ত হইয়াছেন এমন অভিযোগ তাহার বিরুদ্ধে উত্থাপিত হইতে পারে না। তাহার সমগ্র জীবন যুদ্ধক্ষেত্রে ব্যয়িত হইয়াছে বলিলে অত্যুক্তি হয় না। কিন্তু আশ্চর্য এই যে তিনি কদাচ ভীত বা হতবুদ্ধি হইয়াছেন এমন কথা তাহার শত্রুর মুখেও শোনা যায় না। যে সমাজে রঞ্জিত জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহার প্রভাব অতিক্রম করিবার মতো ধর্মবল ও শিক্ষা তাহার ছিল না। অবস্থার প্রতিকূলতার মধ্যে পড়িয়া তিনি চরিত্র সম্পদে ধনী হইতে পারেন নাই। চরিত্রবান বলিয়া তিনি কদাচ পূজা পাইবেন না। বীর বলিয়া চিরদিন আদৃত হইবেন। উপযুক্ত সহযোগী নির্বাচন করিয়া রঞ্জিত বুদ্ধিমতার পরিচয় দিয়াছিলেন। সহযোগীরা তাহাকে রাষ্ট্র গঠনে ও শাসনদণ্ড পরিচালনে যথেষ্ট সহায়তা করিয়াছিলেন। কর্মচারী নিয়োগ সম্বন্ধে রঞ্জিত উদারতারই পরিচয় দিয়াছিলেন। মুসলমান ও হিন্দুদের প্রতি তাহার কোনো বিদ্বেষ ছিল বলিয়া মনে হয় না। জাতি বর্ণ নির্বিচারে সর্বসম্প্রদায়ের গুণীরা তাহার দরবারে স্থান পাইয়াছিলেন। মুসলমান রাজশক্তি শিখ ধর্মের অভ্যুত্থানের পর হইতেই নবধর্মটিকে সমূলে উৎপাটনের চেষ্টা পাইয়াছিল বলিয়া মুসলমান ও শিখ পরস্পরকে ঘৃণা করিত। হরগোবিন্দ প্রমুখ শিখ গুরুদের শাসনকালে এই বিদ্বেষ বুদ্ধি এমন উগ্রভাব ধারণ করিয়াছিল যে শিখেরা তখন মুসলমানের সহিত
কোনো সূত্রে বিন্দুমাত্র যুগ রক্ষা অধর্ম বিবেচনা করিত। শেষ গুরু গোবিন্দ সিং পঞ্চনদ প্রদেশ হইতে মুসলমান শাসনের উচ্ছেদ সাধনার্থ কঠোর সংগ্রাম করিলেও তিনি এই সংকীর্ণতার হাত হইতে উপরে উঠিয়াছিলেন। তাহার অধীনে বহু মুসলমান সৈনিক কার্য করিত। তাহারও বিরুদ্ধে গ্রিফিন সাহেব এই অভিযোগ উত্থাপন করিয়া থাকেন যে তিনিও মুসলমানকে সম্মানজনক পদ প্রদানের বিরোধী ছিলেন। গ্রিফিন সাহেবের এই অভিযোগের বিরুদ্ধে ঐতিহাসিক কোনো যুক্তি আছে বলিয়া আমরা বিশ্বাস করি না। মহারাজ রঞ্জিতের রাজত্বে শাসন ও বিচার বিভাগের উচ্চ পদগুলি মুসলমান ও ব্রাহ্মণেরাই পাইয়াছিলেন। শিখ সর্দারদিগকে শাসন কার্যে নিযুক্ত না করিবার পক্ষে একটি হেতু ছিল। রঞ্জিতের সময়ে শিখেরা ভূমিকর্ষণে ও অসি চালনে যেমন দক্ষ ছিল, শাসন কার্যে তাহারা তেমনি অজ্ঞ ছিল। দুই একজন প্রতিভাশালী ব্যক্তি কোনো রূপ শিক্ষা না পাইয়াও শাসন দক্ষতার পরিচয় প্রদান করিতে পারেন, কিন্তু সাধারণ লোকে তাহা পারে না। ভারতবর্ষীয় মুসলমান এবং হিন্দুরা দীর্ঘকাল রাজকার্যে নিযুক্ত ছিলেন। তাহাদের বংশধরেরা অল্পাধিক শাসন ক্ষমতা লইয়াই জন্মগ্রহণ করিয়া থাকে। রঞ্জিতের সময়ে শিখ দিগের উক্তরূপ স্বাভাবিক শাসন ক্ষমতা সম্পন্ন হইবার কোনো সম্ভাবনা ছিল না। মহারাজ রঞ্জিত তাহার জীবনের প্রথম ভাগেই শিখ দিগের উক্তরূপ অক্ষমতা অনুভব করিয়াছিলেন এবং সর্দার ফতে সিংও মৃত্যুকালে রঞ্জিতকে বলিয়াছিলেন, আপনি জাত শিখদিগকে কখনো দরবারে উচ্চ পদে নিযুক্ত করিবেন না। সৈন্য বিভাগে কার্য করিবার যোগ্যতা তাহাদের আছে, কিন্তু শাসন কার্যে মুসলমান, রাজপুত ও ব্রাহ্মণ দিগকে নিযুক্ত করিবেন। যে সকল সহযোগীর সৎ উপদেশ ও কর্মকুশলতা মহারাজ রঞ্জিতকে বিপদের মুখ হইতে উদ্ধার করিয়াছে, সেই সকল সহযোগীর মধ্যে ফকির আজিজউদ্দিন সর্বপ্রধান। তিনি লাহোর দরবারের উজ্জ্বলতম রত্ন ছিলেন। তাহার উপদেশ গ্রহণ না করিয়া মহারাজ কখনো কোনো গুরুত্বর কর্মে হস্তার্পণ করিতেন না। আজিজউদ্দিনের পরামর্শেই তিনি 1809 খ্রিস্টাব্দে ইংরাজ গভর্নমেন্টের সহিত সন্ধিসূত্রে আবদ্ধ হন। বুখারার কোনো সম্ভ্রান্ত মুসলমান বংশে ফকিরের জন্ম। লাহোর নগরে তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করিতেন। 1799 খ্রিস্টাব্দে লাহোর নগর অধিকারের পরে মহারাজ রঞ্জিত চক্ষু পীড়ায় কাতর হইয়া পড়িয়াছিলেন। নগরের প্রধান চিকিৎসক মহাশয়ের আদেশে তাহার শিষ্য আজিজউদ্দিন রঞ্জিতের সেবক নিযুক্ত হইয়াছিলেন। সেবকের কর্মতৎপরতায় ও নৈপুণ্যে মুগ্ধ হইয়া রাজা তাহাকে কয়েকখানি গ্রাম বৃত্তিদান করিয়া আপনার চিকিৎসক নিযুক্ত করিলেন। এই সময় হইতেই ফকির লাহোর দরবারে স্থান পাইলেন এবং রঞ্জিতের রাজ ঐশ্বর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার ক্ষমতা ও সম্পদ বাড়িতেছিল।
চরিত্র গুণে অচিরে ফকির রঞ্জিতের বিশেষ বিশ্বাসভাজন হইয়া উঠেন। মহারাজ যখন তাহার প্রধান প্রধান রাজকর্মচারীদিগকে লইয়া রাজধানী হইতে দূরে যুদ্ধকার্যে ব্যাপৃত থাকিতেন, তখন আজিজউদ্দিনের উপর রাজধানী রক্ষার ভার অর্পিত হইত। কখনো কখনো তিনি যুদ্ধক্ষেত্রেও প্রেরিত হইয়াছেন। দায়িত্বপূর্ণ দৈত্যকার্য সাধনের নিমিত্ত তিনি অনেকবার নির্বাচিত হইয়াছেন। 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের নিকট, 1835 খ্রিস্টাব্দে আমির দুম্ব মোহাম্মদের নিকট তিনি দূতরূপে গমন করেন। গভর্নর জেনারেল বেন্টিক ও অকল্যান্ডের সহিত 1831 ও 1838 খ্রিস্টাব্দে যথাক্রমে রূপপুরে ও ফেরুজপুরে রঞ্জিতের সাক্ষাৎকার হইয়াছিল। এই সাক্ষাৎকারকালে ক্ষুদ্র বৃহৎ সমস্ত কার্যের ভার আজিজউদ্দিনকে লইতে হইয়াছিল। মহারাজের সভাসদগণের মধ্যে বুদ্ধির তীক্ষ্ণতায় ও চরিত্র বলে তিনি শ্রেষ্ঠতা লাভ করিয়াছিলেন। তাহার ন্যায় ধীর প্রকৃতি পরামর্শদাতার উপদেশ দ্বারা তিনি চালিত হইতেন বলিয়াই তাহার সুদীর্ঘ রাজকত্বকালের মধ্যে শিখদের সহিত ইংরাজদের কখনো বিরোধ উপস্থিত হয় নাই। দরবারে আজিজউদ্দিনের অসামান্য ক্ষমতা ছিল। তাহার সৌভাগ্যে অনেক হিংসাপরায়ণ সভাসদের মনে ঈর্ষানল জ্বালাইয়া দিয়াছিল। কিন্তু আজিজউদ্দিনের চরিত্রে এমন আশ্চর্য শক্তি ছিল যে কেহ কখনো তাহার প্রকাশ্য শত্রু হইয়া দাঁড়ায় নাই। কেহ কেহ বলেন, ধর্মমতের উদারতার জন্যই ফকির লোকপ্রিয় হইয়াছিলেন। তিনি সুফি সম্প্রদায়ের মুসলমান। অনেক প্রসিদ্ধ মুসলমান কবি ও দার্শনিক এই শ্রেণীভুক্ত। সাম্প্রদায়িকতা ফকিরের ধর্মবুদ্ধিকে সংকীর্ণ করিয়া ফেলিতে পারে নাই। গোঁড়া মুসলমানদের মতো তিনি কুরআনের সূত্রগুলিকে অভ্রান্ত বলিয়া স্বীকার করিতেন না। একদিন মহারাজ রঞ্জিত ফকিরকে প্রশ্ন করেন যে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ফকির উত্তর করিলেন, আমি দিগন্ত প্রসারিত একটা বিশাল নদীগর্ভে নিমজ্জিত হইয়া সম্মুখে ও পশ্চাতে উভয় দিককে তাকাইতেছি, কোনো দিকে কুল কিনারা দেখিতেছি না। ফকির উক্ত বাক্য দ্বারা উভয় ধর্মের প্রতি তাহার আন্তরিক শ্রদ্ধা জানাইলেন। আজিজউদ্দিন তাহার সমসাময়িক ব্যক্তিগণের মধ্যে বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। কবি ও বক্তা বলিয়া তাহার খ্যাতি ছিল। প্রাচ্য সাহিত্য বিজ্ঞানে তিনি সুপণ্ডিত ছিলেন। আরবি ও পার্সি শিক্ষার জন্য তিনি আপন ব্যয়ে লাহোর নগরে একটি বিদ্যালয় স্থাপন করিয়া স্বীয় বিদ্যানুরাগের পরিচয় প্রদান করিয়াছিলেন। তাহার রচিত রাজকীয় দলিলগুলি ভাষার মাধুর্য ও বাক্যবিন্যাসের সৃষ্টতায় আদর্শ বলিয়া বিবেচিত হইত। লাহোর দরবারের অধিকাংশ সভাসদেরই ব্যবহারে রূঢ়তা ছিল। তাহাদের মধ্যস্থিত এই মার্জিত রুচি শান্ত গম্ভীর ফকিরের বিনয় গুণে
আগন্তকগণ বিস্ময়াবিষ্ট হইতেন। অনেক প্রসিদ্ধ পরিব্রাজক ও রাজপুরুষ মুক্তকণ্ঠে ফকির আজিজউদ্দিনকে প্রশংসা করিয়াছেন। 1835-36 অব্দে ব্যারন চার্লস উগেল পঞ্চনদ প্রদেশ পরিভ্রমণ করেন। তিনি বলিয়াছিলেন, ফকির আমার মনের উপরে বিশেষ প্রভাব বিস্তার করিয়াছেন। ফেরুজপুরের দরবারে লর্ড এলেন বরা প্রকাশ্য সবার মধ্যে ফকিরকে নিজের জেব ঘড়ি উপহার প্রদান করিয়া তাহাকে শিখ ও ইংরাজ গভর্নমেন্টের শান্তিরক্ষক বলিয়া প্রশংসা করেন। ফকির মৃত্যুশয্যাতেও শিখ সৈনিকদিগকে শতদ্রু পার হইতে নিষেধ করেন। 1845 খ্রিস্টাব্দে প্রথম শিখ যুদ্ধের অল্প পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন। তাহার দুই কনিষ্ঠ সহোদরও লাহুর দরবারে প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। মহারাজ রঞ্জিতের রাজকর্মচারীদিগের মধ্যে ধিয়ান সিং সর্বপ্রধান ছিলেন। তিনি হিন্দু রাজপুত। তাহার সহোদর রাজা গুলাব সিং ও সুচেত সিং দুইজনেই লাহুর দরবারে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। ধিয়ান সিং প্রধানমন্ত্রীর কার্য করিতেন এবং অতিশয় ক্ষমতাশালী ছিলেন। তিনি এমন সুবিবেচনার সহিত ক্ষমতার পরিচালনা করিতেন যে সকলে এক বাক্যে তাহার প্রশংসা করিতেন। কাহারও সহিত বিরোধ উপস্থিত হইলে ধিয়ান সিং যখন তাহার অন্য দুই সহোদরকে লইয়া যুদ্ধক্ষেত্রে উপনীত হইতেন, তখন কোনো প্রবল শত্রু তাহাদের সহিত আটিয়া উঠিতে পারিত না। রঞ্জিত তাহার এই বুদ্ধিমান মন্ত্রীকে সমুচিত শ্রদ্ধা দেখাইতেন এবং রাজা বলিয়া সম্বোধন করিতেন। ধিয়ান সিংয়ের সম্বন্ধে রঞ্জিত স্বয়ং বলিয়াছেন, রাজা প্রিয়দর্শন, উৎকৃষ্ট অশ্বারোহী, অসি বর্ষা ও বন্দুক চালনায় সিদ্ধহস্ত। তিনি আগন্তকদিগের সহিত শিষ্ট ব্যবহার করেন ও প্রার্থীদের দুঃখ দৈন্য দূর করিবার নিমিত্ত সতত উৎসুক। এত গুণ থাকা সত্ত্বেও ধিয়ান সিং পরম অধার্মিক বলিয়া নিন্দিত হইয়া থাকেন। রঞ্জিতের মৃত্যুর পরে লাহুর রাজ পরিবারে যে ভীষণ আত্মদ্রোহ ঘটিয়াছিল, ধিয়ান সিং তাহার মধ্যে লিপ্ত ছিলেন। তাহারই ষড়যন্ত্রে খড়ক সিং, নাউনিহাল সিং ও শের সিং নিহত হইয়াছিলেন মনে করিয়া আজ পর্যন্ত শিখেরা ধিয়ান সিংকে পরম পাষণ্ড বলিয়া ঘৃণা করিয়া থাকে। জমাদার কুশল সিং লাহুর দরবারের এক প্রধান ব্যক্তি ছিলেন। তিনি মিরাট শহরের এক ব্রাহ্মণ দোকানদারের পুত্র। 17 বৎসর বয়সে লাহুর নগরে আসিয়া 5 টাকা বেতনে সৈন্যদলে প্রবেশ করেন। কিছুকাল পরে রাজভবনের কয়েকজন উচ্চ কর্মচারীর সহিত তাহার আলাপ হয়। তাহাদের সহায়তায় তিনি মহারাজ রঞ্জিতের শরীর রক্ষক নিযুক্ত হন। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন না হইয়া কেবলমাত্র নিজের কর্মতৎপরতায় তিনি ক্রমে রঞ্জিতের প্রীতিভাজন হইয়া উঠেন। 1811 খ্রিস্টাব্দে মহারাজ তাহাকে জমাদার উপাধি প্রদান করিয়া রাজভবনের দেউরিওয়ালা নিযুক্ত করেন। রাজপুরীর
যাবতীয় অনুষ্ঠানের ও দরবারের ব্যবস্থাবার তাহার উপর অর্পিত হইল। উচ্চ নীচ সকল ব্যক্তিকে তাহার মধ্যস্থতায় রাজার সহিত পরিচিত হইতে হইত। লাহুর আগমনের 5 বৎসর পরে কুশল শিখ ধর্ম গ্রহণ করিয়াছিলেন। রাজ দরবারে তাহার অসাধারণ ক্ষমতা ছিল। দুঃখের বিষয় এই যে তিনি তাহার ক্ষমতার সাধু ব্যবহার করিতে পারেন নাই। উৎকুচ গ্রহণ করিয়া তিনি অর্থশালী হইয়া উঠেন। 1832 খ্রিস্টাব্দে তাহার উপর কাশ্মীরের শাসনভার অর্পিত হইয়াছিল। তথাকার দরিদ্র প্রজাদের উপর তিনি এমন উৎপীড়ন করেন যে 1 বৎসর মধ্যে সেখানে দুর্ভিক্ষ উপস্থিত হইল। লাহুর দরবারেরও তাহার স্বেচ্ছাচারিতা অনেককে উত্ত্যক্ত করিয়া তুলিয়াছিল। যাহাদের বীরত্ব রঞ্জিতকে মুগ্ধ করিয়াছিল এবং যাহারা যুদ্ধক্ষেত্রে তাহার প্রধান সহায় হইয়াছিলেন, হরি সিং তাহাদের মধ্যে একজন প্রধান। যেমন সাহসিকতায় তেমনি সৈন্য পরিচালন দক্ষতায় তিনি অপর সকল সেনাপতিকে অতিক্রম করিয়াছিলেন। 1818 খ্রিস্টাব্দে তিনি মুলতান অধিকার করেন। কাশ্মীর বিজয়কালেও তিনি সৈন্যদক্ষ ছিলেন। মহারাজ রঞ্জিত তাহাকে কাশ্মীরের শাসনকার্যে নিযুক্ত করিয়াছিলেন। যুদ্ধক্ষেত্রে তিনি যেমন নৈপুণ্য প্রকাশ করিয়াছিলেন, শাসনক্ষেত্রে তেমন পারেন নাই। অল্পকাল মধ্যে হরি সিং প্রজাদের অশ্রদ্ধা ভাজন হইয়া পড়েন। মহারাজ বাধ্য হইয়া তাহাকে লাহুরে আহ্বান করেন। 1837 খ্রিস্টাব্দে আফগানদের সহিত এক যুদ্ধে তিনি নিহত হন। রঞ্জিতের জীবনের শেষ ভাগে রাজা দীননাথ খুব ক্ষমতাশালী হইয়াছিলেন। কূটনীতিজ্ঞ দীননাথ রাজনৈতিক মতবিরোধের মধ্যে সর্বদা আপনাকে বাঁচাইয়া চলিতেন। রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে তাহার বন্ধু বান্ধব ও পৃষ্ঠপোষকের উত্থান পতন ঘটিয়াছে, কিন্তু তিনি একদিনের জন্যও বিপন্ন হন নাই, বরং তাহার ঐশ্বর্য, খ্যাতি ও শক্তি দিন দিন বাড়িতেছিল। দূরদর্শন বলে তিনি ভবিষ্য বিপদ পূর্বেই বুঝিতে পারিয়া তজন্য যথোচিত সতর্কতা অবলম্বন করিতেন। স্বার্থসিদ্ধির জন্য তিনি পতন উন্মুখ বন্ধুকে ত্যাগ করিতে কোনদিন কুণ্ঠাবোধ করিতেন না। পদগৌরব অক্ষুণ্ণ রাখিবার জন্য তিনি প্রতারণার সাহায্যে ক্রমাগত বিপদ এড়াইয়া চলিতেন। স্বদেশকে তিনি ভালোবাসিতেন না এমন নহে, কিন্তু তিনি চিরদিন স্বার্থকে স্বদেশপ্রীতির উপর স্থান দিয়াছেন। চরিত্রগত এই সব দুর্বলতা সত্ত্বেও তিনি স্বীয় অনন্য সুলভ কর্মদক্ষতা গুণে রঞ্জিতের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়াছিলেন। 1834 খ্রিস্টাব্দে মহারাজ তাহাকে রাজস্ব সচিব নিযুক্ত করেন। রঞ্জিতের মৃত্যু পর্যন্ত তিনি বিশ্বাসী ও সুদক্ষ কর্মচারী বলিয়াই পরিচিত ছিলেন। ইংরাজেরা লাহুর নগর অধিকার করিবার পরে তিনি ইংরাজ পক্ষ অবলম্বন করিয়া অত্যন্ত ক্ষমতাশালী হইয়া উঠেন। ইংরাজেরা শিশু মহারাজ দলীপ সিংয়ের পক্ষ হইয়া যাহাদিগকে রাজ্য চালনার ভার দিয়াছিলেন,
রাজা দীননাথ তাহাদের অন্যতম। দীননাথের ন্যায় একজন প্রবীণ ব্যক্তিকে হাতে পাইয়া ইংরাজেরা অত্যন্ত উপকৃত হইয়াছিলেন। তাহার সহায়তা না পাইলে অনভিজ্ঞ ইংরাজ কর্মচারীরা লাহোর রাজ সরকারের জটিল হিসাব বুঝিয়া উঠিতে পারিতেন না। শিখেরা রাজা দীননাথকে দেশদ্রোহী বলিয়া আন্তরিক ঘৃণা করিয়া থাকে। 1848 খ্রিস্টাব্দে যুদ্ধান্তে রাজা দীননাথের সহায়তায় ইংরাজেরা অনেক বিদ্রোহী শিখকে বন্দী ও তাহাদের সম্পত্তি বাজেয়াপ্ত করিয়াছিলেন। জ্যোতির্বিদ পণ্ডিত লেহনা সিং লাহোর দরবারের অন্যতম ভূষণ। তিনি অনেকগুলি উৎকৃষ্ট কামান তৈয়ারি করিয়াছিলেন। তাহার আবিষ্কৃত একটি ঘটিকা যন্ত্রের সাহায্যে মাস, তিথি, তারিখ প্রভৃতি নির্ণয় করা যাইত। তিনি বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন। অঙ্ক ও জ্যোতিষশাস্ত্রের প্রতি তাহার অধিকতর অনুরাগ ছিল। মহারাজ তাহাকে শাসনকার্যে নিযুক্ত করিয়াছিলেন। তিনি লোকপ্রিয় শাসনকর্তা বলিয়া খ্যাতি অর্জন করেন। তাহার বিচারে কিছুমাত্র পক্ষপাতিত্ব থাকিত না। প্রজাদের অবস্থাদি ভালরূপে বিচার করিয়া তিনি কর ধার্য করিতেন। প্রজাপীড়ন, উৎকোচ গ্রহণ প্রভৃতি কোন প্রকারের কলঙ্ক তাহার চরিত্রকে স্পর্শ করিতে পারে নাই। সাধু বলিয়া তাহাকে সকলে আন্তরিক শ্রদ্ধা করিত।